আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত। আজকে আমি মূলত বিএনপি সরকার এবং আরও স্পেসিফিকলি বললে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু কথা বলবো, এবং তাদের এই প্রায় 1.5-2 মাসের যেই পথ চলা, এর ভিতরে কি কি কাজ হলো বা তারা কি কাজ করছেন সেই বিষয়টি কিছু থাকবে। এবং প্রারম্ভে যেই কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজ থেকে অলরেডি দোকানপাট প্রথমে 6টা, পরবর্তীতে 7টায় বন্ধ হওয়ার কথা, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। বিশ্ব বাজার বা বিশ্ব যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু সিদ্ধান্তটা কতটা যৌক্তিক বা কিভাবে নিলে ভালো হতো সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে, বা সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। তবে আসলেই বাংলাদেশ না, শুধু সারা বিশ্বই এখন সমস্যা। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে তেল সরবরাহ সংকট দেখা দিয়েছে, এবং প্রত্যেকটা দেশেই মোটামুটি এই তেল নিয়ে একটি মেসাকার দেখা যাচ্ছে। তো বাংলাদেশও তার থেকে ভিন্ন নয়। তবে এখানে আমি মনে করি ব্যবসায়িকরা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। আমরা যদি কোট করি, যে একটু আগে আমরা ইত্তেফাকের একটি নিউজ দেখেছিলাম, যেখানে বেশ কিছু পয়েন্ট এসেছে। কোনো ব্যবসায়ী দাবি করেছে যে সন্ধ্যা 6টায় যদি বন্ধ করা হয় তাহলে টোটাল লকডাউন দিয়ে দেওয়া হোক, কারণ ব্যবসা করে লাভটা কি? কারণ সারাদিন তো আসলে বেসিক্যালি কোনো কাস্টমার আসে না, মৌলিকভাবে কাস্টমার আসছে সন্ধ্যার পর থেকে। তো সেই কারণে অনেকেই দাবি করছেন, আমি নিজেও এই বিষয়ে গতকালকে শর্ট ভিডিও দিয়েছিলাম, যে প্রয়োজনে দুপুর 2টার পর থেকে বা 3টার পর থেকে বা 4টার পর থেকে খোলা হোক, কিন্তু রাত 10:30, 11টা বা 10টা এই টাইম পর্যন্ত যেন ব্যবসাটা খোলা থাকে। তো সকালে যদি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, সকালে যে বিদ্যুৎ, ওই সময় বিদ্যুৎ সাশ্রয়ী করেন আপনারা, তখন বিদ্যুৎ কম করেন, সন্ধ্যার পরে বিদ্যুৎটা তাদেরকে দেন, তাহলে ব্যবসাটা বলবৎ থাকবে। এবং রাষ্ট্রের চালিকা শক্তি হচ্ছে এই ব্যবসা। ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে রাষ্ট্র কিন্তু মুখ থুবড়ে পড়বে। এই বিষয়টা হয়তো বিএনপি তো অবশ্যই ব্যবসায়ীদের বিরুদ্ধে না, কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেই বিচার্য বিষয়, সেটা হয়তো তারা মৌলিকভাবে সেই বিচার্য বিষয়টা নির্ধারণ করতে পারেননি, বা সেখানে তারা ইনজাস্টিস করেছেন বা ভুলভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আমি আহ্বান করবো, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ যারা আছেন তাদেরকে আহ্বান করব যে এই বিষয়টা পুনর্ভাবার দরকার এবং নতুন করে সিদ্ধান্ত নেবেন। আশা করি সামনে আপনাদের যে সিদ্ধান্ত পরিবর্তন আসবে। তো এরপরে আমি যেই বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে গণভোট নিয়ে। গণভোট কেন? কারণ বিএনপি বারবার দাবি করতেছেন যে আসলে গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই। বর্তমান সংবিধান মানলে আসলেই গণভোটের আইনগত কোনো ভিত্তি নেই, যেটা যে কোনো সংবিধান বিশেষজ্ঞ বা সংবিধান সম্পর্কে যাদের ন্যূনতম আছে, পড়ালেখা আছে, তারা এই বিষয়টা মেনে নেবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র অজুহাত, নাকি সত্যিকার অর্থেই তারা এই কথাটা বলতে চাচ্ছেন? একটা হচ্ছে অজুহাত দিয়ে তারা মূলত এই গণভোট বা গণভোটের মৌলিক যে বিষয়টা, অর্থাৎ সংস্কার, সেই সংস্কার থেকে বিএনপিকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছেন। আমার কিন্তু তাই মনে হচ্ছে যে বিএনপি আসলে এই গণভোট সংবিধানে নেই, সেই কারণেই শুধু বাদ দিচ্ছে না, বরং এই সংবিধানের দোহাই দিয়ে তারা এই গণভোটকে অস্বীকার করার মাধ্যমে মূলত জুলাই সনদ থেকে পিছু হটছেন, এবং জুলাই সনদকে তারা একেবারেই অবাস্তব মনে করতেছেন, বা জুলাই সনদের কোনো সংস্কার তারা করবেন না, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ইতিপূর্বে দেখেছি যে বিগত ইন্টারিম গভর্নমেন্ট টোটাল 133টি অধ্যাদেশ জারি করেছিলেন। তো 133টি অধ্যাদেশের ভিতরে 98টি অধ্যাদেশ একেবারে অবিকল যেভাবে করা হয়েছে সেভাবেই এই সরকার পাশ করে নিয়েছেন, আইন হয়ে গিয়েছে। এবং কিছু জায়গায় আছে, কয়েকটি আছে এরকম, যে সেগুলি কিছু সুপারিশ অর্থাৎ কিছু পরিবর্তন পরিমার্জনের সাথে সেগুলিকেও গ্রহণ করেছেন। আর 20টি ধারা আছে যেগুলি একেবারে তারা গ্রহণ করেননি, তার ভিতরে 4টি আছে একেবারেই তারা বাতিলের প্রস্তাব করেছেন, আর 16টি উপস্থাপন করবেন না। আর উপস্থাপন না করলে, সংসদে 30 কার্য দিবসের ভিতরে উপস্থাপন না করলে অটোমেটিকলি এই অধ্যাদেশগুলি বাতিল হয়ে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিএনপি এগুলি কেন বাদ দিচ্ছেন? বিএনপি কিন্তু যেই বিষয়গুলি বাদ দিচ্ছেন, আমরা যদি এক নজরে একটু কয়েকটি দেখি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তার ভিতরে 1 নম্বরে পুরো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে গণভোট অধ্যাদেশ। এই গণভোট অধ্যাদেশটি বিএনপি সরকার বাদ দিচ্ছে, অর্থাৎ এটা তারা উপস্থাপনই করছে না। 2 নম্বরে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটাও তারা বাদ দিচ্ছে। 3 নম্বরে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। 4 নম্বরে পুলিশ কমিশন অধ্যাদেশ। 5 নম্বরে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। 6 নম্বরে দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ।
7 নম্বরে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, 8 নম্বরে তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, 9 নম্বরে মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, 10 নম্বরে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ। এইখানে যেই বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেই অধ্যাদেশগুলি বাস্তবায়ন করলে সরকারের ক্ষমতা খর্ব হয়, সরকার অবাধ যে কোনো সিদ্ধান্ত তারা নিতে পারে না, অর্থাৎ সরকারের অবারিত যেই ক্ষমতা, সেই ক্ষমতায় কিছুটা রেস্ট টেনে ধরা হয় বা কিছুটা হস্তক্ষেপ করা হয়, এই ধরনের অধ্যাদেশগুলি তারা বাতিল করেছে। মূলত আমাদের গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলি, যেমন আমরা যদি গুম প্রতিরোধ এই অধ্যাদেশটা দেখি, এটা তো অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেখছিলাম 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পরে কিভাবে মানুষ গুম থেকে ফেরত আসতেছিল। এই মানুষগুলি তো তাদের জীবিত থাকার অধিকার আছে, তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখার অধিকার আছে, কিন্তু সকল অধিকার হরণ করা হয়েছিল। এই জায়গায় একসাথে যেমন গুম করা হয়েছে, মানব অধিকার লঙ্ঘন করা হয়েছিল। এ কারণে আমরা বারবার বলেছিলাম যে গুম কমিশন নামে যেই একটি করা হবে, অধ্যাদেশ করা হবে, বা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, এটা যেন বলবৎ করা হয়। বিএনপি এটার পক্ষে নয়, বরং যদি কোনো বাহিনীর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ করা হয় তাহলে নাকি সরকারের অনুমতি নিতে হবে। আচ্ছা বলেন তো, যেই সরকারের পরামর্শে বা যেই সরকারকে টিকিয়ে রাখার স্বার্থে কোনো বাহিনী সাধারণ জনগণকে বা সরকারের জন্য বিপজ্জনক যাকে মনে করা হয় তাকে গুম করবেন, তারই আত্মীয় স্বজন ওই সরকারকে অনুমতি চাইলে সরকার অনুমতি দেবে? এটা অকল্পনীয় নয় কি? এরপরে যেমন আপনারা দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশন সংশোধন যে অধ্যাদেশ, এই অধ্যাদেশটা যদি বলবৎ না হয় তাহলে সরকার তাদের ইচ্ছা মতো সেখানে লোক নিয়োগ দিতে পারবে। আর সরকারের খবরদারি যেই জায়গায় থাকবে তারা কখনো সরকারের দুর্নীতি নিয়ে কথা বলতে পারবে না। স্বভাবতই আমরা দেখি কি, যে যারা সরকারে থাকে তারাই তো দুর্নীতি করেন। দুর্নীতি তো অন্য কেউ করে না, বিরোধী দলের কেউ করেন না, সরকারে যারা থাকেন তারাই এই দুর্নীতির সাথে যুক্ত থাকেন। এবং তাদের দুর্নীতি ধরতে হলে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন হতে হবে এবং সেখানে নিয়োগ পদ্ধতিটাও সেভাবে হতে হবে। কিন্তু সেই কমিশনের যেই সংশোধনী অধ্যাদেশ, সেটাকে বাতিল করবে বা বাতিল করে দিচ্ছে এই বিএনপি সরকার। তার মানে বিএনপির যেই জায়গাগুলি তাদের সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গাগুলি তারা রাখতেছে না। আর একটা পুলিশ বিষয় ছিল পুলিশ কমিশন অধ্যাদেশ, অর্থাৎ একটা পুলিশ কমিশন থাকবে, সেটাও তারা এখানে উপস্থাপন করলো না। তার মানে একটা পুলিশ কমিশন থাকলে ওই পুলিশ কমিশনই নির্ধারণ করবে পুলিশের পরবর্তী সব বিষয়, অর্থাৎ সরকারের সরাসরি সেখানে হস্তক্ষেপ থাকতে পারবে না। তখন কিন্তু সরকারের যে কোনো অনৈতিক কর্মকাণ্ড কিন্তু পুলিশ সমর্থন করবে না। এই জায়গায় হয়তো সরকারের ভয় আছে, আছে, সংশয় আছে। অর্থাৎ সরকার চাচ্ছে আগের সরকারের সব কিছু থাকবে, শুধুমাত্র যেই বিষয়গুলি তাদের স্বার্থে আঘাত করবে না বা তাদের স্বার্থের সাথে প্রতিবন্ধকতা তৈরি করবে না, সেই বিষয়গুলি, সেই অধ্যাদেশগুলি তারা রাখবে। এই কারণেই আমাদের হাসানাত আব্দুল্লাহ একটি দিয়েছিলেন স্ট্যাটাস, যে হাসিনার সব কিছু দরকার, শুধুমাত্র হাসিনা ছাড়া। হাসিনার রেখে যাওয়া একেবারে টোটাল সব কিছু এরা রেখে দিচ্ছেন, শুধুমাত্র হাসিনাকে ছাড়া। তাহলে হাসিনাকে আনতে দোষ কোথায়? তাহলে হাসিনার কি অপরাধ ছিল? শেখ হাসিনা তো যা যা করেছেন আপনারা তো তাই করবেন। আমরা তো বারবার দেখে আসছি বিচার বিভাগ স্বাধীন ছিল না, আপনারা সেই জায়গায় হস্তক্ষেপ করতেছেন। সেই জায়গার যে কমিশন গঠন করার কথা বা যেই বিষয়টা আনার কথা সংস্কারের, সেটাতে আপনারা অবাল করলেন বা সেই বিষয়টাকে আপনারা এড়িয়ে যাচ্ছেন, আপনারা সেটাকে বাতিল করে দিচ্ছেন। এর মাধ্যমে মূলত কি আপনারা সংস্কারের বিরুদ্ধে চলে যাচ্ছেন না? এই বিষয়টা কিন্তু জনগণের প্রশ্ন। আমাদের জনগণ কিন্তু এখন বোকা না। একটা বিষয় তো বারবার আসতেছে, এই পিছনে সংসদ চলতেছে, এখানেও কথা হচ্ছে, এই বিষয়টা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে গণভোট নিয়ে। গণভোট সংবিধানে নেই দেখে বিএনপি মানছেন না। আদতে আমি মনে করি বিএনপি সংবিধানের দোহাই দিয়ে এই গণভোট নেয় শুধু, এইখান থেকে মৌলিকভাবে যেই যেই বিষয়গুলি তাদের বিরুদ্ধে যায় সেই সংস্কার থেকে তারা বেরিয়ে আসছে। আমরা যদি বিএনপির এশতেহারের দিকে তাকাই, বিএনপির এশতেহারের 1 নম্বর যে ধারা, সেটাকেও তারা মানছেন না। কারণ তারা বলেছিলেন যে সংবিধান সংশোধন নামে একটি পরিষদ গঠন করবেন, যাদের কাজ হবে সংবিধান সংশোধন করা। আবার আমরা যদি একটি স্ক্রিনশট আজকে হয়েছে, ভাইরাল হয়েছে জনাব তারেক রহমানের 2023 সালের 29শে আগস্টের একটি স্ট্যাটাস, সেখানে তিনি স্পষ্ট, এখানে দেখা যাচ্ছে তিনি এই জায়গায় শেষের দিকে বলেছিলেন যে গুম কমিশনের বিষয়ে একটি কথা, যে আন্তর্জাতিক আদালতে বা এই জাতিসংঘের মাধ্যমে এই গুমের বিষয়ে একটি সমাধান আসতে চান তারা। তো
তো এখন তারা কেন এই গুম কমিশনের যে এই অধ্যাদেশটা করা হয়েছিল বা গুম প্রতিরোধের যে অধ্যাদেশটা সেটা কেন রাখছেন না, কেন সেটাকে আপনারা বাতিল করে দিলেন? তার মানে কি আপনারা চান গুম করবেন? অথচ আমরা দেখেছি বিএনপির সালাউদ্দিন সাহেব, এরপরে আমরা যদি দেখি ইলিয়াস আলী, তার তো লাশই পাওয়া যায়নি, তাকে হত্যা করে মেরে ফেলে দেওয়া হয়েছে, এরকম কথা রয়েছে আমাদের সমাজে প্রচলন। তো সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে অন্তত বিএনপি এসে এবার এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করবেন এবং এই জুলাই সনদের মৌলিক যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু নোট অফ ডিসেন্ট বিএনপিরও ছিল না, অথচ আজকে তারা এই নোট অফ ডিসেন্ট না থাকা সত্ত্বেও সেই বিষয়গুলির সাথে তারা গাদ্দারি করছেন। অর্থাৎ তারা এই মৌলিকভাবে জুলাই সনদের মূল যে পয়েন্টগুলি সেগুলিকে তারা করে তারা ভিন্ন দিকে হাঁটছেন। অর্থাৎ তারা নতুন আরেকটি হাসিনার পথে হাঁটছেন, বা নতুন আবার হাসিনার যে শাসন ব্যবস্থা রেখে গিয়েছিল তার উপরেই তারা হাঁটার চেষ্টা করতেছেন। কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে খোদ হাসিনা 17 বছর থাকার পরে 16 বছরের উপরে যিনি ক্ষমতায় ছিলেন সব কিছু তার মতো তিনি সাজিয়েছিলেন। বাংলাদেশের সিঙ্গেল কোনো একটি প্রতিষ্ঠান ছিল না যেই প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে ছিল না। পুলিশ বলেন, র্যাব বলেন, আরবি বলেন, বিডিআর বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন বা মানবাধিকার কমিশন বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এমনকি সাধারণ যে বিশ্ববিদ্যালয়গুলি বা অন্যান্য যত জায়গা আছে প্রত্যেকটা জায়গা রাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল বা সরকারের নিয়ন্ত্রণে ছিল। সরকারের কথা ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো একটা প্রতিষ্ঠান চলতে পারেনি। সেই জায়গায় এত ক্ষমতাধর একজন মানুষ 16 বছর রাজত্ব করার পরে সেও কিন্তু মাত্র 36 দিনের আন্দোলনের মাথায় বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। অতএব বিএনপি সরকার যদি মনে করে যে তারাও একই পথে হাঁটবেন, তবে তারা ভুল করছেন। সর্বশেষ আমি যেই পয়েন্টটা আজকে আমি মূলত আমার পিকচারে রেখেছি বা আমার থাম্বনেইলে রেখেছি, অর্থাৎ পুতুল প্রধানমন্ত্রী, এই কথা বলে আমি শেষ করে দিব যে আজকে আমরা দেখেছি যে বেশ কিছুদিন যাবৎ গত 12 তারিখ থেকে আজকে অবধি সংসদ চলতেছে প্রায় 1 মাসের কাছাকাছি। এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, তুমুল বিতর্ক হচ্ছে, কিন্তু কোনো একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সংসদে মুখ খুলতে দেখিনি। হ্যাঁ, 2 মিনিট তিনি অবশ্যই কথা বলেছেন, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নিয়ে তিনি সমাধান দেওয়া বা কোনো একটা ইস্যু নিয়ে তিনি কথা বলা সেটা তাকে দেখিনি। বরং দেখেছি যার অধিকার নেই কথা বলার তিনি বলেছেন। যেমন আপনার সংবিধান নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হচ্ছে নিয়ে কথা বলা, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা। সংবিধান নিয়ে কথা বললে বলবে আইনমন্ত্রী, কিন্তু আইনমন্ত্রী কথা বলেননি। একদিন একটু কথা বলেছেন, আজকেও দেখলাম সামান্য কিছু কথা বলেছেন, কিন্তু মাঝখানে বেশিরভাগ সময় কথা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তার মানে কি আমরা কি ধরে নিব যে প্রধানমন্ত্রীকে একটি শুধুমাত্র পুতুল মাত্র, তিনি রাষ্ট্র চালাচ্ছেন না, রাষ্ট্র চালাচ্ছে অন্য কেউ, পিছনে কলকাঠি নাড়ছে অন্য কেউ। আমরা দেখেছিলাম বিগত 4 দলীয় ঐক্য জোটের সময় পল্টনে একটি সমাবেশ হয়েছিল, যে সমাবেশে বেগম খালেদা জিয়া ছিলেন এবং 4 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতা শেখ আল্লামা আজিজুল হক ছিলেন। সেই সমাবেশে আমি নিজে উপস্থিত ছিলাম। সেখানে আজিজুল হক সাহেব বলেছিলেন যে এই আওয়ামী লীগ সরকার, যে এই সরকার চালাচ্ছে মূলত তাদের উপরে জিন ছোঁয়ার হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা চালাচ্ছে না, চালাচ্ছে ওই পিছন থেকে জিন হিসেবে যারা আবির্ভূত হয়েছে তারা, অর্থাৎ পিছন থেকে অন্য কেউ কলকাঠি নাড়ছে, মূলত হাসিনা রাষ্ট্র চালাচ্ছে না। ঠিক এখন তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে একই অবস্থা, যে সেই আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সেই কথাটাই মনে পড়তেছে, তার সেই কথাটাই রিপিট করতে মন চাচ্ছে যে এই মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জনাব তারেক রহমান, তিনি বোধহয় রাষ্ট্র চালাচ্ছে না, তার পিছনে কেউ কলকাঠি নাড়ছেন, যে কারণে তিনি কথা বলতে পারছেন না। আমরা কিন্তু ভুলে যাইনি তার সেই স্ট্যাটাসটা, তিনি লন্ডন থেকে আসার আগে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন যে বাংলাদেশে আসার ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেওয়ার, তিনি অবারিত নন, এককভাবে তিনি সিদ্ধান্ত নিতে পারেন না। তার মানে তার আসা না আসাটা এটা নিয়ন্ত্রণ করে অন্য কেউ। এরপরেই তিনি হুট করে চলে আসলেন, কিভাবে আসলেন সেটাও তিনি আজ পর্যন্ত ক্লিয়ার করেননি। এরপরে তিনি নির্বাচন করলেন, নির্বাচনে গণভোটের পক্ষে তিনি নির্বাচন করেছেন, ভোট চেয়েছেন। এখন তারা বিভিন্ন বাহানা দিচ্ছেন। তো এই বাহানাগুলি তখন কোথায় ছিল? তখন কেন আপনারা গণভোটের বিপক্ষে অবস্থান নেননি, বা তখন স্পষ্ট কেন বলেননি যে আমরা গণভোটের পক্ষে আমরা ভোট চাবো না? তখন কেন আপনারা গণভোটের পক্ষে ভোট চেয়েছেন? যেহেতু আপনারা জনগণকে কমিটমেন্ট দিয়েছেন, গণভোটে ভোট হা ভোট দিতে বলেছেন, গণভোটে জনগণ বুঝে শুনে হা ভোট দিয়েছে। অতএব এই জায়গায় জনগণের বিপক্ষে যাওয়া আমার মনে হয় কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনারা বলতে পারেন গণভোট সংবিধানে নেই, তাহলে সংবিধান যেভাবে হয়, গণভোটের উদ্দেশ্য কি? আমাদের সংবিধান সংশোধন করা। তাহলে সংশোধন কিভাবে করা যায়? মৌলিক সংশোধন তো আমার মনে হয় সংবিধানের থেকে
কোনো ক্রমেই সম্ভব না, কারণ সংবিধানে স্পষ্ট লেখা রয়েছে যে মৌলিক যে বিষয়গুলি সেগুলি আপনি সংশোধন করতে পারবেন না। তাহলে সংবিধান সংশোধন করতে গেলে আপনি সংবিধান মানতে পারবেন না, সংবিধান মানলে আপনি সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন করতে পারবেন না। তার মানে 72-এর সংবিধান বলবৎ রাখতেই হবে। তাহলে আপনাকে বিকল্প কোনো পথ বেছে নিতে হবে। সেই বিকল্প পথ কি? এখন এই বিএনপির ভাইরা বলছেন যে তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এই বিপ্লবী সরকার, এটাও কিন্তু বিএনপির একটি ধান্দাবাজি। তখন আমরা জানি যে ওই সময় কিন্তু ছাত্ররা বারবার বলেছিল একটি বিপ্লবী সরকার গঠন করা বা একটি জাতীয় সরকার গঠন করা। শুধুমাত্র বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন তখন লন্ডনে, তিনি এটাতে ভেটো দিয়েছিলেন। তিনি বলেছিলেন না, একটি ইন্টারিম গভর্নমেন্ট হবে। মূলত এর পিছনে কলকাঠি নাড়ছিল বর্তমান সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং কিছু সুশীল, এদের কারণে মূলত সেদিন বিপ্লবী সরকার হয়নি এবং কোনো অভ্যুত্থান পরবর্তী যে সরকার প্রত্যাশা করেছিলাম জাতীয় সরকার, সেই জাতীয় সরকার হয়নি। যে কারণে একটি ধ্বজভঙ্গ সরকার বলি আর যেভাবেই বলি আমরা, একটি ইন্টারিম গভর্নমেন্ট ছিল, যেই সরকার মূলত সেনা সমর্থিত একটি সরকার। সেনাবাহিনী যেভাবে চেয়েছে সেভাবেই তারা চলেছে। তাহলে এখন এসে কেন গণভোটের বিপক্ষে আপনাদের অবস্থান নিতে হবে? যদি এমন হয় যে আপনারা সত্যিকার অর্থে গণভোটকে ধারণ করেন, কিন্তু সত্যিকার অর্থে সংবিধানের কারণে আপনারা গণভোটকে আপনারা এখানে এই অধ্যাদেশটা আপনারা বলবৎ করতে পারতেছেন না, তাহলে আপনারা নতুন করে দ্রুততার সাথে আপনারা এই সংস্কার নিয়ে একটি কথা বলেন, আলোচনা উঠান এবং সংস্কারের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলি আপনারা দ্রুত নেন। তাহলেই তো লেটা ছুটে যায়, তাহলেই তো জনগণ বোঝে যে সত্যিই আপনারা আন্তরিক। একটা হচ্ছে যে আন্তরিকতার সাথে কোনো কাজ করতে গেলে সকল বাধা কিভাবে মোকাবেলা করতে হয় সেটা আপনারা মোকাবেলা করবেন। আর একটা হচ্ছে যে আপনারা আন্তরিক না, আপনারা করতে চাচ্ছেন না, আপনারা বিভিন্ন বিষয়কে সামনে এনে মূলত বাহানা দিচ্ছেন। জনগণ কিন্তু সেটাই বুঝছে। অতএব আপনাদের এখনো সুযোগ আছে, আপনারা দ্রুত এই বিষয়গুলি সলভ করবেন। এবং পুতুল যে প্রধানমন্ত্রী আমি বললাম, আমি আহ্বান করবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে সসম্মানে সম্মান দিয়ে বলছি যে আপনি এভাবে না বলে বরং আপনার যে দায়িত্ব আপনি সেই দায়িত্ব পালন করবেন। আপনি সংসদে উপস্থিত, অথচ আপনার পক্ষ থেকে অন্য কেউ কথা বলে, আপনার হয়ে অন্য কেউ বক্তব্য উপস্থাপন করে, এটা আসলে আমরা কামনা করি না। আপনি যেহেতু একজন সচেতন নাগরিক, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশকে আপনি ধারণ করেন এবং আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র সন্তান বর্তমান, এবং আমাদের রাষ্ট্রনায়ক জনাব জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের একমাত্র রাষ্ট্রনায়ক, যার জীবদ্দশায় তিনি সকল নেতাকে ছাড়িয়ে গিয়েছিলেন এবং তিনি সেনা শাসক থেকে রাষ্ট্রনায়ক হওয়ার পরেও মানুষ তাকে কিভাবে সাদরে গ্রহণ করেছিল, তার একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আপনি কিন্তু সেভাবে এখনো নিজেকে তুলে ধরতে পারেননি বা মেলে ধরতে পারেননি। আমি আহ্বান করব এই সকল দূরে ঠেলে দিয়ে আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, আপনি জনগণের বন্ধু হন। আপনি শুধু 1-2 জন মানুষের বন্ধু না হয়ে আপনি জনগণের হয়ে কথা বলুন এবং সকল বাহানাকে দূরে ঠেলে দিয়ে জনগণ যেই ভাষায় কথা বলে সেটাকে আপনারা রক্ষা করুন। এবং আপনাদের এখতিয়ার অন্তত যেটা আছে সেটাও যদি আপনারা বাস্তবায়ন করতে চান এবং সেটা দ্রুত করতে যান, অন্তত সেটা যদি আপনারা মানুষকে দেখাইতে পারেন যে আমরা সংস্কারের পক্ষে, তাহলে কিন্তু জনগণ আপনাদের পক্ষে থাকবে। তা না হলে আপনাদের ভাগ্য কিন্তু সেটাই হবে যেটা বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার হয়েছিল। অতএব সাধু সাবধান। সকলকে আমি আমার এই আলোচনার উপরে মতামত জানাইতে চাচ্ছি, বলতে চাচ্ছি, এবং আপনাদের যে কোনো মতামত ইনশাল্লাহ আমার পক্ষে যাক বিপক্ষে যাক, আপনাদের মতামতের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।